যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার দায় স্বীকার আইএসের, প্রবাসী বাঙালিদের মধ্যে আতঙ্ক। সপ্তাহখানেক আগে ম্যানচেস্টারে অ্যাটাক হলো, এখন আবার এখানে। ইজ রিয়েলি কনসার্ন ফর আস। লন্ডন ব্রিজ থেকে আমার কাজ খুব কাছে, এখন ওই এলাকা যাওয়া যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। বর্তমানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের লন্ডনে, যে একটি মারাত্মক আতঙ্কের মধ্যে আমরা আছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি নাকচ থেরেসা মের। Violence can never be allowed to disrupt the democratic process. The general election will go ahead as planned on Thursday. যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙামাটির লংগদুতে হামলায় ঘরহারাদের দিন কাটছে স্থানীয় মন্দিরে, বাড়ি ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। আগুনের ঘটনায় গ্রেপ্তার আরো 12, রাজধানীতে নাগরিক সমাবেশ। বৈধ কাগজপত্র না থাকায় আপন জুয়েলার্সের 13.5 মণ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর, উদ্বিগ্ন গ্রাহকদের শোরুমের সামনে ভিড়। সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প, বললেন প্রধানমন্ত্রী। আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান। এবং গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদকে। বাড়ি ছাড়ার রায়ের বিরুদ্ধে রিভিউ খারিজ, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। ব্রিটেনের লন্ডন ব্রিজে গাড়ি চাপা ও বড় মার্কেটে ছুরি নিয়ে হামলার দায় স্বীকার করেছে আইএস। শনিবারের ওই হামলায় নিহত হন অন্তত 7 জন পথচারী, আহত হয়েছেন আরো অর্ধশত। হামলার পরপরই পুলিশের অভিযানে 3 হামলাকারী নিহত হয়। এ ঘটনার পর রোববার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী থেরেসা মে সন্ত্রাসীদের পরাজিত করার পাশাপাশি যথাসময়ে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এদিকে শনিবারের হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। লন্ডন থেকে আরো জানাচ্ছেন শোয়েব কবির। জাতীয় নির্বাচনের মাত্র 4 দিন আগে আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্য। এবার হামলার স্থান রাজধানী লন্ডন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি সাদা ভ্যান চালিয়ে দেয় 3 হামলাকারী। এরপর তারা পাশের একটি শপিং মলে ছুরি নিয়ে হামলা চালায়। আমি তখন লন্ডন ব্রিজে দাঁড়িয়েছিলাম। অনেকে ছুরির আঘাতে চিৎকার করছিল, কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একজন ছুরি নিয়ে আমার উপর হামলার চেষ্টা করলে আমি তাকে চেয়ার ছুঁড়ে মেরে পালিয়ে আসি। 2 জন লোক আসার পর আমরা তাদের আসার কারণ জিজ্ঞেস করতেই আমাদের দরজা বন্ধ করে দিয়ে তারা পালিয়ে যায়। হামলার পরপরই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছুটতে থাকে পথচারীরা। আশেপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। রোডগুলো বন্ধ করে দিয়েছে, তো আমরা এখন যেতে পারছি না। আমি গাড়ি পার্কিং করে রেখেছি, পুলিশ বন্ধ করে দিয়েছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়্যার টু গো, সো দেখি কি করা যায়। হয়তোবা অন্য দিক দিয়ে যেতে হতে পারে। বাট 4-5 দিন আগে, মানে সপ্তাহখানেক আগে ম্যানচেস্টারে অ্যাটাক হলো, এখন আবার এখানে। ইজ রিয়েলি কনসার্ন ফর আস। লন্ডন ব্রিজ থেকে আমার কাজ খুব কাছে, এখন ওই এলাকা যাওয়া যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। আসলে এটা কনসার্ন আমাদের জন্য। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 হামলাকারী নিহত হয় বলে জানায় লন্ডন পুলিশ। নিহত 3 জনই হামলায় অংশ নেয় বলেও জানানো হয়। এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার জন্য লন্ডনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ। ভয়াবহ এই ঘটনার পরপরই নির্বাচনী প্রচারণা স্থগিত রেখে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী থেরেসা মে। পরে এক ভাষণে তিনি বলেন, ব্রিটেন সন্ত্রাসবাদের কাছে কখনোই হার মানবে না। এই সময় অনলাইনে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়া ঠেকাতে নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। আমি আপনাদের আশ্বস্ত করছি, যথাসময়ে ব্রিটেনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সন্ত্রাসীরা নকল বোমা বহনকারী পোশাক পরে আতঙ্ক তৈরি করছে। এর মাধ্যমে আমাদের সমাজে বিভাজন তৈরি করা যাবে না। উগ্র মতাদর্শে বিশ্বাসীরা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী নয়।
and they need to change. হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। নির্বাচনে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারকে এই ধরনের সন্ত্রাসী পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি ব্রিটেনবাসী আস্থা ফিরিয়ে আনাটাই নতুন ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে। লন্ডন ব্রিজ থেকে শোয়েব কবির, সময় সংবাদ। এদিকে ব্রিটেনে আবারও সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। নির্বাচনের আগ মুহূর্তে এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন লন্ডন সহ পুরো ব্রিটেনের অধিবাসীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা রেশ কাটতে না কাটতে লন্ডন ব্রিজে ভয়াবহ সন্ত্রাসী হামলা হলো শনিবার রাতের বেলায়। এই ঘটনার পরপরই পুরো লন্ডনবাসী সহ ব্রিটেনে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছেন। লন্ডনবাসী রয়েছেন আতঙ্কে। আর এই লন্ডন ব্রিজ এলাকা থেকে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা মাত্র 2 কিলোমিটার দূরে হয় বাংলাদেশি কমিউনিটি এখন বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বাঙালি কমিউনিটিকে আতঙ্কের মধ্যে আছে। এটা অপ্রীতিকর ঘটনা, মুসলমানের জন্য একটা দুঃখজনক একটা ব্যাপার। আমরা এটার কন্ডেম জানাই। শুধু বাংলাদেশি কমিউনিটি না, আমরা যারা অন্যান্য যত দেশের মানুষ আমরা এই দেশে বসবাস করি, এটা সবার জন্য দুঃখজনক এবং এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। তাদেরকে সেটা শক্ত হাতে দমন করতে হবে, নাইলে আমাদের যে প্রজন্ম আছে বাংলাদেশি বা আমরা যারা এখানে ব্রিটিশ যারা আছে সবার জন্য এটা খুবই একটা কষ্টের বা খুবই একটা আতঙ্কের হবে। এইভাবে যদি এগুলা হয় তাহলে তো আগামীতে যে মানুষ নিরাপদে ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে খুবই অসম্ভব হয়ে যাবে। মাত্র 10 সপ্তাহের ব্যবধানে ব্রিটেনে পরপর 3টি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে শনিবারের এই ঘটনার অনেকটাই মিল রয়েছে। তবে 2 হামলার সাথে এখনো কোনো প্রকার যোগসূত্র পাওয়া যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেকে পাঠানো এক চিঠিতে তিনি এ নিন্দা জানান। চিঠিতে শেখ হাসিনা বর্বর এ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এ ধরনের হামলা কাপুরুষোচিত। এ সময় যুক্তরাজ্যের জনগণের সঙ্গে সংহতি জানান প্রধানমন্ত্রী। একই সময় তিনি বলেন, ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি বাংলাদেশের সরকার এবং জনগণ গভীর সমবেদনা জানাচ্ছে। লন্ডনে আবারও হামলার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং ইউরোপের বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার রাতে লন্ডনে হামলার পরপরই নিউ ইয়র্কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টাইমস স্কয়ার ও আশপাশ সহ বড় বিপণী বিতানগুলোতে নিরাপত্তা জোরদারের কথা জানায় নিউ ইয়র্ক পুলিশ। সন্ত্রাসী হামলা ঠেকাতে পুলিশের বিশেষ ইউনিট টহল জোরদার করেছে। ফ্রান্সের প্যারিস ও বেলজিয়ামের ব্রাসেলসেও সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া জার্মানির বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে। সন্ধ্যার সময় আরো থাকছে। টিভি ডিজিটালাইজেশনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা বাড়ানোর আহ্বান কোয়াবের, দাবি জানালো সহজ শর্তে ব্যাংক ঋণের। রাঙ্গামাটির লংগদুতে হামলা ও আগুনে ঘরহারাদের বেশিরভাগেরই দিন কাটছে স্থানীয় মন্দিরে। তবে আদিবাসীদের ঘরে ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। এদিকে হামলার ঘটনায় আরো 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়ন হত্যাকে কেন্দ্র করে গত 6 দিন ধরে এক অস্বাভাবিক এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাঙ্গামাটির লংগদু উপজেলার। দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে রক্ষার জন্য যেসব পাহাড়ি জঙ্গলে পালিয়ে গেছিল তারা যেমন ফিরে আসেনি, তেমনি স্বাভাবিক হতে পারছে না বাঙালিরাও। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দীপঙ্কর তালুকদার জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকবে। ভবিষ্যতে যেন এরকম করে নিয়ে কেউ যেন প্রাণ না হারান, তার জন্য প্রথম চেষ্টা হওয়া উচিত অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং অবৈধ অস্ত্রধারীদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। বাড়িঘর অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া, তারাও গর্হিত অপরাধ করেছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা
আমরা দাবি করছি। এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে রক্ষার জন্য যেসব পাহাড়ি জঙ্গলে পালিয়ে গেছিল তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। 2টি পয়েন্টে আজ থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এখানকার জোন কমান্ডার। একই সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য 30 মেট্রিক টন চাল ত্রাণ সহায়তা দিয়েছে। নিরাপত্তার যে পরিস্থিতিটা বর্তমানে সেটাকে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর যে সমস্ত লোকজন ভয়তে চলে গেছেন অন্যান্য কারণে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সমস্ত ব্যবস্থা এটাও আমরা সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে করার চেষ্টা করছি। 15 বছর না হওয়া পর্যন্ত তাদের যাতে ওই যে তাদের রেশন বা অন্যান্য ইয়াগুলো অব্যাহত থাকে সেই ব্যবস্থা যাতে হয় এটা আমি ইয়ে করবো। তবে এই দুর্বৃত্তদের কবল থেকে পালিয়ে যাওয়ারা এখন চরম মানবেতর জীবনযাপন করছে তীব্র বৃষ্টির মধ্যে। খোলা আকাশের নিচে এবং বিভিন্ন মন্দির ও জঙ্গলে আশ্রয় নিয়ে এখনো পালিয়ে রয়েছে তারা। নিরাপত্তা নিশ্চিত না হয় এখনো এলাকায় ফিরতে পারছে না। রাঙ্গামাটির লংগদু থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। সকালে রাজধানীতে এক নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়। আদিবাসীদের মানবাধিকার নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বাড়িঘর নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক প্রতিনিধিরা। 1 জুন লংগদু উপজেলার ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ কর্মীর লাশ পাওয়া যায়। পরের দিন শুক্রবার তার লাশ নিয়ে মিছিল করে লংগদু উপজেলা সদরের 4টি গ্রামে অন্তত 250 আদিবাসীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক প্রতিবাদ সমাবেশে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ছিলেন পার্বত্য 3 জেলার আদিবাসীরাও। এ ঘটনাকে পাহাড়িদের উপর বহুদিনের ধারাবাহিক নির্যাতন ও অত্যাচারের অংশ বলে মনে করেন বক্তারা। আজকে যদি একজন আদিবাসী ভাই মারা যেত বা বোন, আমরা তো সেটা প্রায়শই দেখছি গণমাধ্যমের কৃপায়, কিন্তু আমরা কি দেখি যে তারা যে বাঙালিদের গ্রাম পুড়িয়ে দিয়েছে? আমরা তো সেটা দেখি না। বিভিন্ন সময়ে পাহাড়ে সমতলে যেখানেই আদিবাসীদের উপরে হামলা হয় তার পেছনে একটা বড় কারণ থাকে, তাদেরকে ভূমি থেকে উচ্ছেদ। স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রাষ্ট্রীয় মদদে, প্রশাসনের সহযোগিতায়, পুলিশের উপস্থিতিতে মানুষের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে বাড়িঘর ছাড়খাড় করিয়ে দিয়ে এটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আজকে সরকারি দলের ব্যানারে, সরকারি অনুষ্ঠানের ব্যানারে আজকে তারা এই সুযোগটা নিচ্ছে। এই সুযোগটা কারা দিচ্ছে এটা আজকে বের করে এখানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া উচিত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। লংগদুর ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরো জানান, হলি আর্টিজানে হামলার ঘটনার চার্জশিট যে কোনো দিন দেয়া হবে। অজ্ঞাতনামা 300 জনের নামে মামলা হয়েছে এবং এদেরকে ধরার প্রক্রিয়া আমাদের চলছে। আমাদের পুলিশ কয়েকটা টিমে ভাগ হয়ে এদেরকে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আরো বাকি কয়েকজনকে। তা আমরা আশা করি এই যে কয়জন এর সঙ্গে সম্পৃক্ত ছিল সবাইকে আমরা ধরতে পারবো। এসএমজি আসছে, এখানে গ্রেনেড পাওয়া গিয়েছে, এখানে পিস্তল পাওয়া গিয়েছে, এখানে বেশ কিছু ডিভাইস পাওয়া গিয়েছে। তো এগুলি নিশ্চয়ই কোনো ধ্বংস কিংবা কোনো ষড়যন্ত্রের একটা প্রচেষ্টা চলছিল, সেইটা আমরা মনে করছি। তো এটার পূর্ণাঙ্গ তদন্তের পরেই আমরা বলতে পারবো যে কিভাবে এগুলো আসছে আমাদের দেশে, কিভাবে কারা এর সঙ্গে সম্পৃক্ত, এটা আমরা তদন্তের পরে আপনাদের সবাইকে আমরা জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দরবনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখেই প্রকল্প গ্রহণ করা হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আধুনিকায়নের নামে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্প মালিকদের পানি ও পরিবেশ দূষণ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয় বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান।
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিকায়নের ফলে পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিতে হবে। নগরায়ন আমাদের প্রয়োজন আছে, কারণ গ্রাম বাংলার মানুষ যারা বাস করে তারাও নাগরিক সুবিধা পাক, নগরায়নের সব রকম সুযোগ সুবিধা তারা পাক, সেটাও যেমন আমরা চাই, আবার প্রাকৃতিক ভারসাম্যটাও যেন বজায় থাকে সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেই কারণেই আমাদের প্রতিটি ক্ষেত্রে পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই সব প্রকল্প নেওয়া হচ্ছে। সুন্দরবন এটা আমাদের একটা ঐতিহ্য, শুধু তাই না, সুন্দরবনের কারণে কিন্তু বাংলাদেশ টিকে আছে। কিন্তু এই সুন্দরবন আরো যাতে বৃদ্ধি পায় তার জন্য আর্টিফিশিয়ালি ম্যানগ্রোভ করার উদ্যোগ ইতিমধ্যেই আমরা নিয়েছি এবং সমস্ত উপকূলীয় অঞ্চলগুলিতে এটা যেন আরো বিস্তৃত ঘটে সেই এর বিস্তার ঘটাবার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া আছে এবং আমরা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। যে কোনো প্রকল্প আমরা নেই না কেন, অন্তত আমাদের এই সুন্দরবন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েই কিন্তু আমরা আমাদের প্রকল্প গ্রহণ করি। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সংলগ্ন মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপন জুয়েলার্সের 5টি শোরুম থেকে 13.5 মণ স্বর্ণ আনুষ্ঠানিকভাবে জব্দের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও হীরা শুল্ক আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। এ সময় শোরুমের সামনে ভিড় করতে দেখা যায় উদ্বিগ্ন গ্রাহকদের। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার সকালে রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শোরুমে প্রবেশ করেন শুল্ক গোয়েন্দারা। এ সময় সংশ্লিষ্টদের উপস্থিতিতে একে একে খোলা হয় সিলগালা। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে অলংকার জব্দ কার্যক্রম শুরু করে সংস্থাটি। একইভাবে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা ও মৌচাকের শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম অভিযান চালায়। 7 ঘন্টার আনুষ্ঠানিক জব্দ প্রক্রিয়া শেষে 5টি শোরুমের স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের শুল্ক গুদামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। যেগুলো ডিসপিউটেড, যেগুলো নিয়ে কোনো সমস্যা আছে, সেগুলোকে আমরা একটা তালিকায় আটক করছি এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেব এবং একই পদ্ধতিতে আমরা সাময়িক আটক করছি যে স্বর্ণগুলোর ব্যাপারে অর্ডার এবং বুকিং আছে এবং সেগুলোরও আমরা মালিক পক্ষের কাছে তালিকা চাইব। সেগুলো ভেরিফাই করার পরে যদি ফেরতযোগ্য হয় তাহলে আমরা সেটা আইনানুগভাবে পরবর্তীতে সেটার ব্যাপারে নিষ্পত্তি করব। এদিকে মেরামত করতে দিয়ে এখনো অলংকার পাননি এমন গ্রাহকদেরও উপস্থিতি ছিল কয়েকটি শোরুমে। এ সময় তারা নিজেদের বৈধ স্বর্ণালংকার ফেরত পাওয়ার দাবি জানান। আমার একটা জিনিস বিক্রি করা হয়েছিল 5.5 ভরির, তো ওইখান থেকে আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে আর 1 লাখ টাকা দেওয়ার ডেট দেওয়া হয়েছে। তো এটা যখন এই প্রবলেম হয়, আসার পরে আমি প্রতি সপ্তাহে আসতেছি, আসার পরে বলতেছি আপনাদেরকে সামনে জানানো হবে, এভাবেই শুধু ঘুরতেছি, টেনশন করতে করতে শেষ। কারণ আমরা একটা নিশ্চয়তার কিছুই পাচ্ছি না পাচ্ছি গভর্নমেন্ট থেকে, না পাচ্ছি আপন জুয়েলার্স থেকে। এর আগে গত 14 ও 15 মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম ডায়মন্ড সাময়িকভাবে জব্দ করে। এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার 2 ভাইকে আত্মপক্ষ সমর্থনে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে 3 দফায় শুনানির সুযোগ দেয়া হলেও কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গুলশানের বাড়িটি ছাড়তেই হচ্ছে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে। বাড়ি ছাড়ার রায়ের বিরুদ্ধে তার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। যদিও বাড়িটি না ছেড়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মওদুদ আহমদের এ ধরনের মন্তব্য ধৃষ্টতাপূর্ণ। গুলশান 2 নম্বরে 1 বিঘা 13 কাঠা জমির ওপর নির্মিত বাড়িতে 4 দশক ধরে বসবাস করে আসছেন মওদুদ আহমদ। মামলার নথিপত্রে দেখা যায় প্রায় 300 কোটি টাকা মূল্যের এই বাড়িটি অস্ট্রিয়ার এক নাগরিকের কাছ থেকে 1973 সালে নামজারি করে নেন মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদ। এরপর থেকে গুলশান 2 নম্বরে 1 বিঘা 13 কাঠা জমির ওপর নির্মিত বাড়িটিতে বসবাস করে আসছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
এই মামলার শুরুতে মওদুদ আহমদের পক্ষে রায় দিয়েছিলেন আদালত। পরে জাল নামজারি সংক্রান্ত প্রমাণপত্র অ্যাটর্নি জেনারেল অফিস আদালতে দাখিল করলে নড়েচড়ে বসেন সর্বোচ্চ আদালত। পরে গত বছরের আগস্টে নামজারি বাতিলের আদেশ দেন আপিল বিভাগ। এ রায়ের রিভিউ চান মওদুদ আহমদ। রোববার রিভিউ আবেদনটিও খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে গুলশানের বাড়িটি ছাড়তেই হচ্ছে মওদুদকে। বাড়িটি হারিয়ে আদালত থেকে বেরিয়ে বিএনপির এই নেতা সাংবাদিকদের জানান বাড়ি ছাড়বেন না তিনি। ঘোষণা দেন আইনি লড়াইয়ের। এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আদালতের থেকে কোনো অর্ডার নাই আর অন্য কোনো পদক্ষেপ নাই যে আমাকে চলে যেতে হবে। ভাই মঞ্জুর আহমদের যেখানে কোনো টাইটেল নাই, অধিকার নাই, তার মামলা ডিসমিস হয়ে গেছে সর্বোচ্চ আদালতে, সেখানে এই বাড়িতে উনি যে থাকবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, এই কথা বলার তো আমি মনে করি এর চেয়ে বড় ধৃষ্টতার হতে পারে না। সর্বোচ্চ আদালতের আদেশের পর বাড়িটি দখলমুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল। ডিসমিসের হওয়ার পরেও যদি মামলা করে তাকে তো বিরত করা যাবে না, কিন্তু রাষ্ট্র বা সরকার গভর্নমেন্টের স্বার্থ রক্ষার জন্য যা করার সব করবে, অবশ্যই ছাড়তে হবে। এটা নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব। গুলশানের বিশাল আয়তনের এই বাড়িটির প্রকৃত মালিক পাকিস্তানি নাগরিক এহসান এবং তার স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাস। স্বাধীনতা যুদ্ধের আগে তারা দেশ ত্যাগ করেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চাপ কাটিয়ে আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যয় টাইগার অধিনায়ক মাশরাফির। বললেন লন্ডন হামলার কোনো প্রভাব পড়বে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চলতি বাজেটে সারা দেশে কেবল টিভি ডিজিটালাইজেশনের ঘোষণাকে স্বাগত জানালেও বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে এই কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোঅপ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এমন দাবি করা হয়। ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেমে নানা প্রযুক্তির সম্মিলন থাকায় বাস্তবায়নের সময় বাড়ানোর পাশাপাশি কেবল অপারেটরদের সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান এই খাতের ব্যবসায়ীরা। 2018 সালের জুন মাসের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে কেবল টিভির ডিজিটালাইজেশন করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোঅপ। তবে 2019 সালের মধ্যে সারা দেশে এই ব্যবস্থা চালু করা কঠিন হবে বলে মনে করে সংগঠনটি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের বক্তব্য তুলে ধরে। আপনারা তো বসে থাকবেন না, এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে জুন মাসের মধ্যে। এটা আপনাদেরকে অবশ্যই ডিজিটালাইজেশন করতে হবে, নাহলে অ্যানালগে আপনারা সিগন্যাল দেখতে পাবেন না। যখন আমি আপনাকে বক্সটা সরবরাহ করতে পারবো না, তখন কি করবেন? আপনার অ্যানালগ সিগন্যালটা বন্ধ থাকবে। ডিজিটাল নেটওয়ার্কিং এর যন্ত্রপাতি আমদানিতে শুল্ক মওকুফের পাশাপাশি কোঅপের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠনের দাবি জানানো হয়। আমাদের যদি সরকার আমাদেরকে অল্প ইন্টারেস্টে যদি লোন দেয়, ইনশাল্লাহ আমরা 5 বছর মেয়াদি যদি আমাদেরকে লোন প্রদান করে, 5 বছর লাগবে না, আমরা 5 বছরের আগে আমরা লোন পরিশোধ করে দেবো, এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো। মন্ত্রী মহোদয় 1 বছরের কথা বলেছে, এটা 2 বছর হোক 3 বছর হোক, আমরা যেন এটা সফল বাস্তবায়ন নিতে পারি। শতভাগ ডিজিটালাইজেশন করতে প্রতিবেশী দেশ ভারতের মতো টেলিকম রেগুলেটরি অথরিটি করা প্রয়োজন বলেও মনে করে কোঅপ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কলহের জের ধরে রাজধানীর বংশালের নয়াবাজারের বাসিন্দা আসমা আক্তারকে হত্যার অপরাধে তার সহোদর ভাই আকবর হোসেন ও তার বন্ধু তোফাজ্জল হোসেন জুয়েলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ মামলার আসামি আকবর হোসেন কারাগারে থাকলেও অপর আসামি তোফাজ্জল হোসেন জুয়েল এখনো পলাতক রয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, ভাই বোনের মধ্যে টাকা লেনদেনের ঘটনায় দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এই ঘটনার জের ধরে 2015 সালের 5 আগস্ট সকালে রাজধানীর নয়াবাজারের নিজ বাসায় পরিকল্পিতভাবে আসমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার সহোদর ভাই ও তার বন্ধু। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে ফয়সাল আহমেদ বংশাল থানায় একটি হত্যা মামলা করেন। কদিন পর পরে আকবর যা বলতো, আপার কিছু টাকা দাও। আমার আম্মা বলতো যে এখন আর টাকা টাকা দেওয়ার দরকার নেই বাবা, তুই আমি বাইরে তুই দোকান লিয়ে যা, আমাকে টাকা আমাকে দিয়ে দে। তো এটার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে, অনেকদিন যাবত এটা চলছে। বাসা ঢুকছে আকবর আর আকবরের সহযোগিতা জুয়েল। ঢোকার পর আপনার যে কোনো ফিরাম রুমালে দিছে, দিয়া মুখের ভিতরে ঢুকেছে। ঢুকা জুয়েলকে বলছে যে জুয়েল তুই হাত ধর,
হাত ধরছে, হাত ধরার পর সিনেমার মধ্যে ঘুষেছে, বালি চাপা দিয়ে মারছে। যে রায়টা দিচ্ছে এই রায়টা আমরা অনেক খুশি, ঠিক আছে। এই রায়টা যে কার্যকর হয় তাতে আমরা অনেক উচ্চ আদালতে যাতে এই রায়টা পাই। টাকা পয়সার লেনদেন ছিল একটি পর্যায়ে, নাকে ক্লোরোফর্ম জাতীয় নেশা জাতীয় রুমাল ধরে এবং বালিশ চাপা দিয়ে তার নিস্তেজ করে, এবং নিস্তেজের কারণেই পরবর্তীতে হাসপাতালে এই ডিসিজ তার মৃত্যু হয়। মামলায় আজকে যে রায় হয়েছে সে রায়টা হলো যে 2 জন আসামি আছে, 2 জন আসামির মৃত্যুদণ্ড। রাজধানীর মালিবাগে স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় মেয়ে ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের রায় কাল সকালে সম্পূরক কার্যতালিকায় বিষয়টি আদেশের জন্য এলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। স্ত্রী সহ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাদের সন্তান ঐশী রহমানের করা আপিলের ওপর শুনানি গত 7 মে শেষ হয়। 2013 সালে 16 আগস্ট মালিবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 5 জনকে 8 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শরীফ ও মুরাদ সহ গ্রেফতার 5 জনকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 8 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। 1 জুন মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচলে একটি ডোবা থেকে 21টি ব্যাগে মেশিনগান, হ্যান্ড গ্রেনেড ও রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই ঘটনায় শরীফ সহ 4 জনকে আটক করে পুলিশ। আটককৃতদের দেয়া তথ্য মতে শীতলক্ষা নদী সহ বিভিন্ন স্থান থেকে আরো 13টি অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের সহযোগী মুরাদ নামে আরো একজনকে আটক করে পুলিশ। সকালে আটককৃতদের রূপগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। রাজধানীর পল্টন এলাকা থেকে অজ্ঞান পার্টির 11 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া আলাদা আরো 2টি অভিযানে গুলশান থেকে প্রতারক চক্রের 2 সদস্য এবং বিভিন্ন জায়গা থেকে 3 ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। এমন তথ্যের ভিত্তিতে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয় এই চক্রটিকে। গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন বাস, লঞ্চ এবং রেল স্টেশনে সাধারণ যাত্রীদের কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত। এছাড়া ভুয়া ডিবি ও প্রতারক চক্রের সদস্যরা পুলিশ পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি করত। এমনকি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল করার সঙ্গেও জড়িত ছিল তারা। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে আনাগোনা বাড়ছে ক্রেতাদের। ক্রেতারা বলছেন, ভিড় বাড়ার আগেই একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্যই তারা শপিং মলে আসছেন। মান নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের অভিযোগ, অন্য বছরের চেয়ে এবছর দাম অনেক বেশি। এছাড়া এখনো ঈদের নতুন কালেকশন পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। তবে বিক্রেতারা জানালেন, আগামী সপ্তাহের মধ্যে ঈদের বাকি কালেকশন চলে আসবে। দু 2017-18 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে জনগণের ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে 14 দল। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বাজেট পর্যালোচনা বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ দাবি জানান 14 দলের নেতারা। এ সময় দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম রাঙ্গামাটির লংগদুতে পাহাড়িদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যে মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই বিবেচনা করবে, জনমতের দিকে তাকাবে এবং আমাদের বাজেটের জন্য যেসব ত্রুটিগুলো আছে, যেগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, সেগুলো পূরণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিবেচনা করবে, তার মাধ্যমে নির্দেশ আসবে অর্থমন্ত্রীর কাছে যেন এটা আমরা পুনর্বিবেচনা করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে যে শুল্ক, যেগুলো সারচার্জ জনগণের উপরে
বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে তাদের আয়ের উপরে, সেগুলো আমরা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙ্গামাটির লংগদুতে হামলায় ঘরহারাদের দিন কাটছে স্থানীয় মন্দিরে। বাড়ি ফেরাতে কাজ করছে সেনাবাহিনী। আগুনের ঘটনায় গ্রেফতার আরো 12। রাজধানীতে নাগরিক সমাবেশ। বৈধ কাগজপত্র না থাকায় আপন জুয়েলার্সের 13.5 মণ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর। উদ্বিগ্ন গ্রাহকদের শোরুমের সামনে ভিড়। সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প, বললেন প্রধানমন্ত্রী। আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান। গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদকে। রিভিউ খারিজ, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি নাকচ থেরেসা মের। প্রবাসী বাঙালিদের মধ্যে আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।